আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জুবাইদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আমাদের খানস গ্লোবালের ইউটিউবের পেজ হলো খানস গ্লোবাল নামে একটা চ্যানেল, আর একটা হলো খানস গ্লোবাল 2। তো খানস গ্লোবাল নামে যে চ্যানেলটা আছে ওটা হ্যাক হয়েছে, আপনারা জানেন। তো ওখানে দেখলাম যে হিন্দি ভাষাটার সাথে কি কি সব ভিডিও টিডিও ছাড়তেছে, তারপরে শর্ট ভিডিও, রিল টিল এগুলো ছাড়তেছে। তো ডিবি থেকে এখন এগুলোর খুব ভালো সমাধান আমরা পাইনি, থানা থেকেও পাইনি। তো দেখি আল্লাহ ভরসা কি করা যায়। আর খানস গ্লোবাল 2 চ্যানেলটা চলতেছে নর্মালি। আমার পরিচয় সবাই জানেন, তারপরে বলে দিই আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, অথবা ফেসবুকের কোনো ব্লগার না। আমাদের সেকেন্ড চ্যানেল যেমন খানস গ্লোবাল 2 চ্যানেলে বোধহয় 6 মাস 1 বছরে ইনকাম আছে বোধহয় $34 আর সামথিং। এখন বোধহয় মনিটাইজেশনও বন্ধ হয়ে আছে। সো এগুলো আমাদের কোনো হেডেক না। কয় টাকা ইনকাম হলো পেজ দিয়ে, ভিডিও বানায় কয় টাকা ইনকাম হলো, এগুলো আমাদের কোনো হেডেক না। ইভেন আমাদের ওয়েবসাইট দুইটা, www.khans.com আর একটা হচ্ছে www.khansglobal.com, দুইটা ওয়েবসাইটও বন্ধ হয়ে আছে। তো আমাদের কোম্পানিতে ভিতরে বেশ কিছু বিপদ আপদ গেছে, এখনও যাচ্ছে। রাষ্ট্রের মধ্যেই অনেক বিপদ, সরকারি প্রতিষ্ঠানের তার টাকার অভাব থাকে না। তো সরকারি প্রতিষ্ঠানগুলো অনেক কিছু ধ্বংস হয়ে আছে, এখনও ঘুরে দাঁড়াতে পারিনি। অনেক মন্ত্রণালয় আছে। তো সরকারেরই যখন এই অবস্থা, তখন ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক। কারণ আমাদের কোম্পানি কোনো ব্যাংকের টাকায় চলে না। আমাদের কোম্পানি সামান্য কাজ করে সারা দুনিয়া চুরি চামারি যা আছে সব শিখাই দিয়ে তারপরে 2 টাকা ইনকাম করে চলে। এমন না যারা একজন দোকানদার 300 টাকা একটা মাল কিনে 1000 টাকায় বিক্রি করেন, 1200 টাকা একটা পোলো গেঞ্জি কিনে 22,000 টাকায় বিক্রি করেন, তারপরেও টিকতে পারেন না। আর খানস গ্লোবাল সারা দুনিয়া চুরি চামারি কোথায় কি আছে, এই কাপড়টা কোথা থেকে জন্ম নিছে, কত রকমের ফল্ট থাকতে পারে, সব কিছু শেখায় দিয়ে তারপরে 2 টাকা ইনকাম করে, খুব সীমিত আয়ে। এবং খানস গ্লোবালের মানি সিট যদি দেখেন তাহলে দেখতে পারবেন গার্মেন্টস জগতের অসম্ভব ঘটনাগুলো আছে। যে ঘটনাটা, যেমন একটা জায়গায় একটা কাপড় বানাতে গেলে উল্টে আরও বলে যে ভাই এই মালটা বানাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বা 10 টাকা বাড়ায় দিয়ে যান। আর আমরা চিন্তা করি এখানে আমাদের 5% প্রফিট, তারপরে 2% আমার রিস্ক। তো এরকম 7-10% রেখে বাইরের সঙ্গে কথা হয়েছিল, এটা আমি কথার কথা 350 টাকায় বানাইতে পারবো। এখন আমি মালটা 320 টাকায় বানায় ফেলছি, এবং এর মধ্যে আমার প্রফিটটাও আছে। তখন বায়ারকে বলা হয় যে এই মাল নেবেন, সাথে আপনার অতিরিক্ত টাকাটা নিয়ে যাবেন, যে টাকাটা আপনার জন্য আমি বাঁচাতে পারছি। কারণ আমারটা তো আপনি আমাকে ঠিকই দিচ্ছেন, আমারটা আমি ঠিকই কেটে নিয়েছি। তো আপনার জন্য যদি 2টা টাকা বাঁচাতে পারি তাহলে খারাপ কি? তো যার কারণে আমাদের রিপিটেড কাস্টমার অনেক বেশি। আর অনেক কাস্টমার আমাদের নষ্ট হয় কিভাবে আপনারা জানেন, নিজের দিকেই তাকায় দেখবেন যে আপনি কতটা ওয়াদা রাখার মতো মানুষ, কতটা প্রফেশনাল মানুষ, কতটা যুক্তিসঙ্গত মানুষ, কতটা বিবেকবান মানুষ, কতটা কর্মোদ্যমী মানুষ। তো যখন দেখা যায় আপনি আপনার নিজের মধ্যে এগুলো পাচ্ছেন না, তো তখন বিডি জবসে সার্কুলার দিয়ে হোক আর পরিচিত জনের মধ্যে মানুষ নিয়ে হোক, আসলে একটা কোম্পানি দাঁড় করানো অথবা পরিচালনা করা অনেক টাফ, অনেক টাফ। কারণ গার্মেন্টস এবং ট্রেডিং সেক্টরটা একটা বাটপাড়ির জায়গা, একটা চুরির জায়গা, প্রতিটা সুতায় সুতায় চুরি হয়। তো কত চোরকে আপনি সামলাবেন, কত চোরকে সামলাবেন, আবার কত চোরকে আপনি সামলাবেন। আবার এর মধ্যে যখন একটা দুইটা চোর ধরবেন, ওই দুইটা চোর আবার আরও 10টা চোর, ভালো কেউ চোর বানায়, সিন্ডিকেট বানায় ফেলবে যাতে কোম্পানি বন্ধ হয়ে যায়। যেমন একটা গার্মেন্টস আপনি দাঁড় করাতে গেলে আপনার জানটা বের হয়ে যাবে। বড় বড় গার্মেন্টসগুলো 1000 কোটি টাকার গার্মেন্টস, আপনারা তো সবার আগে উদ্যোক্তা হওয়ার জন্য চিন্তা করেন। 50,000 টাকা ম্যানেজ করতে জান বের হয়ে যায়, 1 লাখ টাকা ম্যানেজ করতে জান বের হয়ে যায়। তাহলে যে কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে, অথবা একদম 4টে মেশিন দিয়ে শুরু করছে, আমি গার্মেন্টসের কথাই বলি, তার কত ব্রেন, কত পরিশ্রম, কত গেম, কত কিছু করে এই লেভেলে আসা লাগছে। আপনি পারবেন ওই লেভেলে যাইতে? সবাই পারবে? পারবে না। সবাই সব কিছুর যোগ্য না, পারবে না। কিন্তু ওই ফ্যাক্টরিটাকে কেমনে ধ্বংস করা যায়, এরপর ধ্বংস করে ওখান থেকে ভেঙে চুরে ভাঙাড়ি টাঙাড়ি নিয়ে ওই কয়েকদিন একটু 2 টাকা কামাই করবেন, তারপরে একটু মদ গাঁজা খাবেন, আড্ডা দিবেন, 2-1টা সেমডির সাথে শুয়ে থাকবেন, জীবনটাকে কয়েকদিনের জন্য এনজয় করবেন। গার্মেন্টস শেষ, রাষ্ট্র শেষ, আপনিও শেষ। তো আমাদের দেশে অযোগ্য মানুষ অতিরিক্ত স্বপ্ন দেখা, রাতারাতি কোটিপতি হবে, রাতারাতি হ্যাডাম হবে, রাতারাতি এন হবে ত্যান হবে, এগুলো করতে যে
যেখানে তার নিজের ব্যক্তিগত কোনো যোগ্যতা অথবা গুণ নাই, এই এই যে ডাস্টবিন, মানে আমাদের ডাস্টবিনে ফেলার মতো মানুষ কাজে আসার মতো মানুষের থেকে প্রয়োজনের থেকে বেশি, যার কারণে আমাদের রাষ্ট্রে মানুষ ভালো করতে পারছে না, আমাদের রাষ্ট্রে মানুষ ভালো করতে পারতেছে না, যার কারণে প্রচণ্ড ক্রিটিক্যাল একটা রাষ্ট্র বাংলাদেশ, যেখানে ভাই ভাইয়ের সাথে বেইমানি করে, ধর্ম বেচা কেনা হয়, নীতি আদর্শ বেচা কেনা হয়। আগের ছোট্ট একটা উদাহরণ আপনাদের বলে যে যারা ধার্মিক মানুষ তারা হয়তো বা মাইন্ড করতে পারেন যদি আমার কথা না বুঝেন। আমাদের রাষ্ট্রে অসংখ্য ধার্মিক ব্যক্তি আসছিল, মারা গেছে, হয়তো বা এখনো আছে। কেউ পীর হয়েছে, কেউ অলি আল্লাহ হয়েছে, কেউ হুজুর হিসাবেই মারা গেছে, অথবা কেউ বেঁচে আছে। এখন আপনার সবার আগে আপনি লেখাপড়া সার্টিফিকেট যে ধর্মেরই থাকেন না কেন, সব জায়গা থেকে আপনার ব্রেনটাকে আউট করে ফেলেন। জোবায়েদ ভাই কি বলছে সেটা আগে মন দিয়ে শুনেন। সবার আগে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে ধর্ম জিনিসটা কি। অন্ধবিশ্বাস সৃষ্টিকর্তার প্রতি। এখন আপনি জন্মগতভাবে ইসলাম ধর্মে গ্রহণ করছেন বলে আপনি মুসলিম, এবং অন্য ধর্মকে আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। যে হিন্দু ধর্মের ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করছে, তার কাছে ভগবানই সব কিছু, তার কাছে অন্য কোনো গল্প বলে অথবা নীতি শোনায় কোনো লাভ হবে না। তো ধর্ম জিনিসটা কি? ব্রেনটাকে লকডাউন করে ফেলা, যে আমি এই জায়গায় আছি, এভাবে আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার এই সৃষ্টিকর্তার সেবা, উপাসনা, কৃতজ্ঞতা এগুলো পালন করে যাব। তো আপনি এক ধর্ম থেকে আরেক ধর্মকে যদি ছোট করতে চান, কম্পেয়ার করতে চান, কোনো দোষ গুণ করেন, তাহলে প্রবলেম হচ্ছে আপনার, যে আপনি আলোচনা এবং সমালোচনা করছেন। বরঞ্চ ধর্মের মধ্যে যদি কোনো কুসংস্কার বড় ধরনের থেকে থাকে আপনার নিজের ধর্মের মধ্যে, তাহলে সেটাকে আপনি নিজের মতো করে আপনি ওভারকাম করতে পারেন। কিন্তু আপনি এটাকে ঢাকঢোল পিটাতে পারবেন না। পিটাতে গেলে আপনার সমাজে যারা গোড়া ধার্মিক আছে তারা সাম্প্রদায়িক দ্বন্দ্ব বাঁধাবে এবং আপনার জীবন নাশের মতো ঘটনা ঘটতে পারে। তাহলে এই যে ধর্ম বিষয়টা চমৎকার একটা বিষয় এবং সৃষ্টিকর্তার আরাধনার বিষয়, এবং যে ব্যক্তিগুলাকে দীর্ঘদিন ধরে আপনারা দেখছেন ধার্মিক ব্যক্তি 10 জন জানে, সমাজে সবাই শত বছর ধরে জানে যে ইনি ধার্মিক ব্যক্তি ছিলেন, তো ওই ব্যক্তিটা একটু গবেষণা করে দেখবেন ওই ব্যক্তির চরিত্র কেমন ছিল, চালচলন কেমন ছিল, চোখের চাহনি কেমন ছিল, তার পোশাক আশাক কেমন ছিল, তার চালচলন কেমন ছিল। যেমন আমি এখন যদি বলি, ইন্ডিয়ার, ভারতের ফুরফুরার মারুফবিল্লাহ হুজুর সাহেব, পীর সাহেব, বাগেরহাট যশোরের নোয়াপাড়ার বড় হুজুর, আচ্ছা, ইনাদের চালচলনগুলো কেমন ছিল, ইনাদের আদব কায়দাগুলো কেমন ছিল, ইনারা নারীর দিকে তাকায় কথা বলতো কিনা, ইনারা যে মানুষকে যে ওয়াজগুলো দিত অথবা যে ধর্মের দীক্ষাগুলো দিত, সেই দীক্ষাগুলোর মধ্যে ইয়ারকি, ঠাট্টা, ফাজলামি, দুষ্টামি সেগুলো কোন লেভেলের ছিল, সেটার মধ্যে কি ধর্মীয় ফ্লেভার ছিল, বোঝা যেত। তার আচার আচরণ, খাওয়া দাওয়া, হাত নাড়ানো থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে বোঝা যেত যে এই মানুষটা বাস্তব এই স্বার্থপর অথবা কর্মের যে একটা জগৎ, এই জগতের থেকে কমপ্লিটলি একটু বাইরে। সারাদিন সারা রাত সে সৃষ্টিকর্তাকে নিয়ে গবেষণা করতেছে, সাধনা করতেছে, কৃতজ্ঞতা পোষণ করছে, ক্ষমা প্রার্থনা করতেছে, এবং তার পাশে গেলেই, তার সামনে গেলেই অথবা সে পাশ দিয়ে হেঁটে গেলেও বোঝা যেত যে কে যেন কিছু যেন একটা গেছে, আমার সারা শরীরের পশম দাঁড়ায় গেছে যে কে যেন কিছু একটা গেছে। আপনারও সেম ফ্লেভারটা হবে। কিন্তু বর্তমানে আপনি ইউটিউব বলেন, টিকটক বলেন, ফেসবুক বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, এমনও হুজুর আমার চোখে পড়তেছে, যেমন গতকালকে টিকটকে বোধহয় এক হুজুরের 38 থেকে 40টা আইডি আমি ব্লক করছি। 38 থেকে 40টা একজন হুজুরের আইডি আমি ব্লক করছি, কারণ তার ওই ধর্মের দীক্ষা আমার ভালো লাগতেছে না। আমাদের সমাজে সংসার করতে গেলে নারীরা পুরুষদের সাথে যে তর্ক বিতর্কে যায়, যে কারণে মন খারাপ হয়, যে গল্পগুলো ভাই বোনকে বলে, মাকে বলে, ভাবিকে বলে, বান্ধবীকে বলে, এবং
ওই দ্বন্দ্বগুলো থেকে লাস্টে যে পরকীয়া সম্পর্কে জড়ায় পড়ে অথবা সংসারে বিচ্ছেদ জন্মায় পড়ে, ঠিক সেই যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো আরও 10 গুণ যেন তার মধ্যে জেগে উঠে। মানে ওই যে কাটা ঘায়ে নুনের ছুটা বলে না, তো কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার মতো সেই দোষটা যত আরও 10 গুণ তার মনের মধ্যে জেদ আকারে পরিণত হয়ে যায়, এবং তার কাছে যেন মনে হয় যে কি করলাম জীবনে, এরকম একটা হুজুরকে বিয়ে করলে বোধহয় জীবনে সবচেয়ে সুখী হইতে পারতাম। তো এই টাইপের যে ফিলটা যে জন্ম দিবে, সেই টাইপের ওয়াজ খালি চলতে থাকে। মানে ধর্মের ওয়াজ করতেছেন, বয়ান দিচ্ছেন, সেগুলোর মধ্যে আপনার আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ, ইসলাম নিয়ে যেহেতু আপনি ওয়াজ করতেছেন, অথবা বিভিন্ন রকমের ছোট ছোট লেকচার অথবা ওই টিকটকের রিল ছাড়তেছেন, সেটার মধ্যে টপিকসগুলো এমন যেখানে প্রেম, মন ভাঙা গড়া, এইসব নিয়ে খালি টিকটক হচ্ছে। ইভেন দেখলাম হুজুর ওই আপনার ধুম মুভির গানের সাথেও ধুম্মা চালে ধুম, সেই স্টাইলে কি আছে আপনার ফ্যাশন শো করে বেড়াচ্ছে, ক্যাটওয়াক করে বেড়াচ্ছে, র্যাম্প মডেলিং করে বেড়াচ্ছে। তাহলে একজন আল্লাহওয়ালা ব্যক্তির কথা, আর একজন হচ্ছে আপনার প্রতিদিনের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমটাকে জাগায় দিয়ে আপনার ব্রেনটাকে পরিশুদ্ধ না করে বরঞ্চ আপনার ব্রেনটাকে নেগেটিভলি কনভার্ট করা যে কথা, সেই কথাগুলো যে হুজুর ডেলিভারি দিচ্ছে, অন্তত ওই হুজুরকে আমার হুজুর মনে হচ্ছে না। তো 1.5 থেকে 2 বোধহয় 8-9 মাস আগে আপনাদের আমি বলছিলাম যে আগামী কিছু দিনের মধ্যে, আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসা হচ্ছে ধর্ম বেচাকেনার ব্যবসা। যেমন এখন থেকে 4 বছর আগে বলে দিয়েছিলাম যে কিছুদিনের মধ্যে বাংলাদেশে ঘরে ঘরে ক্লাবের ব্যবসা হবে সবচেয়ে বড় ব্যবসা। তারই 9-10 মাস পরে দেখছেন কি অবস্থাটা হয়েছে। গাইটের ব্যবসা যেমন আমরা করি শীতকালে, 2 বছর আগে বলে দিছিলাম যে গত বছর 2024 সালে শীতটা খুব কম পড়বে, বলছিলাম কত 2012 সালে। আধ্যাত্মিক কোনো কিছু না, অথবা বিশাল গবেষক অথবা বিশাল বিজ্ঞানী আমি না, বাট কিছু একটা বুঝি ফ্লেভার। কারণ যেহেতু অনেক রকমের ধাক্কা খাই, লাথি চড় খাই, অনেক জায়গায় অনেক পরিশ্রম করি, করতে করতে একটা ফিল চলে আসে। যেমন একজন কৃষক মাটির মধ্যে শুয়ে থাকতে থাকতে তার সারা শরীরে মাটির গন্ধ থাকে, এবং সে বুঝতে পারে মাটি দেখলে যে এই মাটিতে এই ফসল ছাড়া অন্য কোনো ফসল ভালো হবে না, আর এই বছর এই ফসলটা লাগালে এই মাটিতে ইনশাল্লাহ ভালো বেশি ফলন হবে। তা আমরা আসলে মার্কেটে চলতে চলতে, সমাজে চলতে চলতে, লাথি চড় গুতা খাইতে খাইতে আমরা একটা জায়গায় চলে গেছি। আর যেহেতু আমরা একটা জায়গায় চলে গেছি, আর যেহেতু আমরা একটু গবেষণা টাইপের বেশি পছন্দ করি, তো সেই ক্ষেত্রে আমরা এরকম চিন্তা ভাবনা করে বলতে পারি যে এরকম একটা ঘটনা হয়তোবা হতে পারে, হয়তোবা। তো আমাদের সমাজে বর্তমানে সব থেকে আফসোসের যে বিষয়টা হচ্ছে, সে বিষয়টা হলো যে আপনার প্রচুর পরিমাণ আমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, শুধুমাত্র একটা জিনিস হচ্ছে না, বিবেক, মনুষ্যত্ব, সহনশীলতা, এগুলো হচ্ছে না। আদব কায়দা একদম উঠে গেছে। তো একটা রাষ্ট্রে যখন আদব কায়দা উঠে যায়, কিছুদিন আগে রাষ্ট্রের ছাত্র আন্দোলন হয়েছে, হয়তোবা কোনো খারাপ সরকার ছিল যার পতন হয়েছে, ওকে, যদি ছাত্রদের পক্ষের ভাষায় যদি কথা বলি তাহলে ওকে ফাইন। কিন্তু কোশ্চেনটা হলো, আপনারা একটা সরকারকে পতন করালেন, সে স্বৈর সরকার অথবা কিছু একটা, আচ্ছা, সে রাষ্ট্রের জন্য, সোজা কথা সহজ কথায় বলবো, রাষ্ট্রের জন্য অকল্যাণকর। আচ্ছা, তো রাষ্ট্রের জন্য যদি অকল্যাণকর হয়, তাহলে কল্যাণকরকে বসানোর জন্য আপনারা তাকে সরায় কল্যাণকর একটা সেট আপ দিচ্ছেন, যে সেট আপে রাষ্ট্রের কল্যাণ হবে। কিন্তু এই কল্যাণ আসতে আসতে যে দেরি হচ্ছে, এবং যে যে সংস্কার অথবা যে যে জায়গাগুলোর প্রয়োজন, সেগুলো তো ওভাবে চোখে পড়তেছে না, অথবা ওভাবে দ্রুত আসতেছে না। তাহলে এই সময়টার মধ্যে ছাত্র আন্দোলন শুধু কিন্তু ছাত্ররা করে নাই, এর মধ্যে বখাটে ছেলে পেলেও ছিল যারা ফয়দা লুটছে। তো বর্তমানে এই ছাত্র আন্দোলন অথবা ছাত্রের যারা ভদ্র, শিক্ষিত, রাষ্ট্রকে ভালোবাসে, নীতিবান, আদর্শবান ছাত্র, সেই ছাত্রগুলো কতগুলো জায়গাতে কন্ট্রোল করে আছে, আর বাইরের ছাত্র নামের অল্প বয়সী বখাটেরা কতটা জায়গা দখল করে আছে। এবং আপনারা যদি কম্পেয়ার করে দেখেন, তাহলে কিন্তু এটা মাত্র অনেক বেশি।
যার কারণে একটা ছাত্র হুট করে একটা মানুষকে চড় মারতে পারে না, হুট করে উত্তেজিত হয়ে যেতে পারে না, হুট করে অকল্যাণকর রাষ্ট্রের জন্য কোনো কাজ করতে পারে না। তাহলে এই কাজগুলো যারা করতেছে তারা অবশ্যই ছাত্র না, ছাত্র নামের ফাঁকিবাজ ছাত্র অথবা দুষ্টু ছাত্র। তাহলে আমরা কিন্তু ভালো মানের ছাত্র নিয়ে কথা বলছিলাম, দুষ্টু ছাত্র নিয়ে কথা বলছিলাম না। তাহলে যারা ভালো মানের ছাত্র এবং যে সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থাকে এই কন্ট্রোলিংটা তো করতে হবে অবশ্যই। তাহলে সরকারকে এটা অবশ্যই মনিটরিং করতে হবে এবং দেখাশোনা করতে হবে যেন ছাত্রের নামে দুষ্টু মানুষ ছাত্রের পরিচয় দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান, প্রতিবেশী, রাষ্ট্র, সরকার ব্যবস্থা কোনো কিছু কোনো ক্ষয়ক্ষতি করতে না পারে। আর এটি কিন্তু সাধারণ মানুষ চায়। কিন্তু এই সময়টাতে অনেক ব্যবসা প্রতিষ্ঠানের অনেক বড় ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে, যেগুলার পিছনে অনেক মানুষের রিজিক আছে, অনেক ছোট বাচ্চার রিজিক আছে। একটা বাবা ধ্বংস হওয়া মানে ছোট দুইটা শিশু ফুল ঝরে যাওয়া। যদি বাবার দুইটা সন্তান থাকে আর সেই দুইটা সন্তান যেহেতু শিশু, তো আমরা তাদের শিশু ফুল বলতে পারি। তাদের যে বিকশিত হওয়ার যে সুন্দর একটা জীবন, ওই জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে। এবং এই ছাত্র আন্দোলনের নামে যে আপনার সাধারণ কিছু ছেলে পেলে যারা ছাত্র ক্যাটাগরিতে, মানে বয়সে ছাত্রের ক্যাটাগরি, আসলে তারা ছাত্রের আদর্শ থেকে, ছাত্র অথবা ছাত্রীর আদর্শ বিবর্জিত, তাদের যেসব অ্যাকশন রিল, তারপরে তাদের যেসব মাফিয়া হওয়ার অথবা কি আছে বিশাল বড় নেতা হওয়ার শোডাউন, অথবা যেসব শর্ট ভিডিও যেগুলো মোটিভেশনাল, অথবা তারা হয়তো এটাকে মোটিভেশনাল হিসেবে নিচ্ছে। অ্যাকচুয়ালি তারা তো আর ফিল্মের ভিলেন হবে না। সবাই তো ভিলেনের জন্য অ্যাপ্লাই করে না যে আমি কিছু মোটিভেশনাল মাফিয়া স্টাইল অথবা মাস্তান স্টাইলে পোস্ট দিচ্ছি, দেখেন আমাকে ফিল্মে নেওয়া যায় কিনা। সেটা তো হবে না। কিন্তু এগুলো দেখে যারা সহজ সরল, তাদের ব্রেনগুলো নষ্ট হচ্ছে, রুচিগুলো নষ্ট হচ্ছে। এবং এইটার ধাক্কা আগামী 5-7 বছর পরেই দেখবেন। রাষ্ট্র কি প্রবলেম ফেস করবে? সবচেয়ে বড় প্রবলেম ফেস করবে আপনার পরিবার, বাবা মা। কন্ট্রোলের বাইরে সীমাহীন বেয়াদব জন্ম নেবে। পরিবার সবার আগে ধ্বংস হবে। তো একটা পরিবার যখন ধ্বংস হয়, তো সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে। তো আমরা খুব বাজে একটা ভবিষ্যতের দিকে এগোচ্ছি। তাহলে আমরা যারা গার্ডিয়ান আছি এবং রাষ্ট্রপক্ষ, তারপরে ধর্মপক্ষ, যারা যে পক্ষের গার্ডিয়ান আছেন, দলমত নির্বিশেষে, আমাদের যে নিউ জেনারেশন, এই জেনারেশন কোন কোন পয়েন্টে ধ্বংস হতে পারে, খালি বই খাতা শিক্ষা ব্যবস্থার ওই অটো পাস, এইগুলো দিয়ে একটা বাচ্চার লাইফ তৈরি হতে পারে না। এবং এই বাচ্চাটা একটা রাষ্ট্রের সব থেকে বড় দায়িত্ব তার নাগরিকরে কর্মজীবী এবং উৎপাদনক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলা একটা রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। যেমন জানমালের নিরাপত্তা দেওয়া, তেমন ওই রাষ্ট্রের প্রতিটা জেনারেশন, এখন থেকে প্রতি 10 বছর পর পর, 5 বছর পর পর যে নিউ জেনারেশন আসতেছে, সেই জেনারেশনকে আরো পাওয়ারফুল, আরো অ্যাক্টিভ, আরো প্রো অ্যাক্টিভ করে ডেলিভারি দেওয়া। এইটা হচ্ছে রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম ব্যবস্থা। তারপরে আপনার যত রকমের ব্যবস্থাগুলো আছে, যতগুলো দপ্তর আছে, প্রতিটা দপ্তরের সব থেকে পাওয়ারফুল অ্যাক্টিভিটি এবং একটা রাষ্ট্র টিকে থাকার সব থেকে বড় টেনশন এইটা। যেমন জাপান সবচেয়ে বড় টেনশন আছে যে তার বাচ্চা উৎপাদন কম হচ্ছে। তাহলে মানুষ যদি উৎপাদন কম হয়, ইন ফিউচারে যে যখন এই ট্যালেন্টগুলো মারা যাবে, তখন ওই জাপানকে কে ধরে রাখবে? তাহলে জাপানের মতো রাষ্ট্র সবচেয়ে বেশি টেনশনে আছে যে তার এখানে বাচ্চা জন্ম নিচ্ছে না, এবং এত ব্যয়ভার, এত বেশি জীবনের, যে মানুষ বাচ্চা জন্ম নিতে সাহস পাচ্ছে না যে তার ব্যয়ভার আমরা বহন করতে পারবো কিনা বাবা মা হিসাবে। আমাদের দেশে আমরা চিন্তা করি ওই আল্লাহ খাওয়াবে, ভগবান খাওয়াবে, অমুক খাওয়াবে, তমুক খাওয়াবে, আমার কোনো দায়ভার নাই, আমার শরীরে মজা আসছে, একটু মজা ঢেলে দিই। বাচ্চা যদি হয় ওই ভগবান চালাবে, আল্লাহ চালাবে, যিশু চালাবে। আর তারা হচ্ছে গ্রামাটিক্যালি চিন্তা করছে যে সে চালাবে, সে বরকত দিবে, আলহামদুলিল্লাহ সব মানি। কিন্তু রিয়েল লাইফে এতগুলো বাচ্চার দায়িত্ব, বাইচান্স যদি আমার হাজবেন্ড মারা যায় অথবা যদি আমি জবলেস হয়ে পড়ি, তখন এতগুলো বাচ্চা না খেয়ে থাকলে তাদের আমি কিভাবে কাভার দিব, কিভাবে আমি সহ্য করব? টোকিও শহর স্পেশালি এরকম একটা জায়গায় পরিণত হয়ে গেছে। সিঙ্গাপুর, টোকিও খুবই ব্যয়বহুল শহর। তাহলে
একটা রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার প্রতিটা 2-4 বছর পর পর অথবা প্রতি বছরে যে প্রোডাকশন গুলো বেরোচ্ছে, রাষ্ট্রের প্রোডাকশন কি? তার কর্মক্ষম জনগণ। যেমন একটা আর্মি বলতে আমরা বুঝি বিশাল ক্ষমতাবান, বিশাল পাওয়ারফুল। আর্মি যেখানে যাবে সেখানে মনে করেন সবাই ভয়ে এরকম কাঁপতে থাকে, ওরে বাবা আর্মি আসছে, কি জানো কি। অ্যাকচুয়ালি আর্মির এত শক্তি আসে কোত্থেকে? কারণ আর্মি প্রতি বছর যে মানুষগুলাকে নেয়, সে মানুষগুলাকে এমন ভাবে তাদের মতো করে বুলডোজার চালায় হলেও, শাস্তি দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, ট্রেনিং দিয়ে হোক, তারা দক্ষ জনবলে তৈরি করে। এবং আর্মিতে যতগুলো মানুষ আছে প্রতিটা মানুষ লাভ ঝাপ যুদ্ধ, তারপরে লেখাপড়া, মস্তিষ্কের উন্নয়ন, তারপরে শিক্ষা, তারপরে আপনার সামাজিক কর্মকাণ্ড, ধর্মীয় কর্মকাণ্ড, কোনো জায়গায় কোনো ডিসিপ্লিনে একদম বুড়ো বয়সে ব্যায়াম করা থেকে শুরু করে দৌড়ঝাঁপ করা থেকে শুরু করে কোথাও তাকে বিন্দুমাত্র বসে থাকার সুযোগ দেন এবং অল টাইম তাকে রানিং এর পরে রাখে। একটা মানুষ যখন অল টাইম, যেমন স্কুল লাইফে আপনি সব কাজ করতেন না, তখন আপনার লাইফে ভালো রেজাল্ট আসতেছিল, উন্নতি আসতেছিল, তারপরে আপনার সুনাম আসতেছিল, পরিবারের বাপ মারও সুনাম আসতেছিল। একটা বয়স পরে যখন আপনি স্বাধীন হলেন আর আপনার ডিসিপ্লিন গুলো নষ্ট হয়ে গেলো, তখন আপনার কি আসলো? আপনার জীবনে অধপতন নেমে আসলো। তো আর্মিতে বৃদ্ধ বয়স পর্যন্ত, অর্থাৎ অর্থাৎ আপনি যদি রিটায়ারমেন্ট যদি না করেন তার আগ পর্যন্ত আপনাকে পরিপূর্ণ এভরিডে সকাল ভোর 5টা থেকে শুরু করে রাত 10টা 11টা 12টা পর্যন্ত আপনাকে অল টাইম ডিসিপ্লিন এবং অ্যাক্টিভ রাখছে, পুরো অ্যাক্টিভ রাখছে। যার কারণে সে যখন কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে চায় তখন 100% আউটপুট আশা করে, হয়তো বা 90% হয়। তো 90%ই আউটপুট একটা 50 বছরের অথবা 45 বছরের মানুষকে দিয়ে করতে পারলে তার থেকে আর কি চাই। তো একটা রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার ছাত্র সমাজ, ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশনকে যতটা অ্যাক্টিভ রাখা যায়, যতটা প্রোডাক্টিভ করা যায়, তত ওই রাষ্ট্রের সব থেকে বড় উন্নতি। কারণ কি? ঠান্ডা মাথায় বুঝতে হবে। হরলিক্স আবিষ্কারের ঘটনা হয়তো আপনারা জানেন না। যখন ইন্ডিয়ানরা আমেরিকা থেকে শুরু করে উন্নত রাষ্ট্রে যে ভালো করতে থাকলো, নাসা থেকে শুরু করে যত বড় বড় টপ পজিশন সব জায়গায় ইন্ডিয়ানরা ঢুকে গেল, তখন ওইসব রাষ্ট্রের, ওইসব পশ্চিমা রাষ্ট্রের ব্রেনের মধ্যে একটা জিনিস খেললো যে এরা 40 থেকে 45 থেকে একবারে 60 পর্যন্ত যে আউটপুট দিচ্ছে, আর এরা যদি 80-90 বছর পর্যন্ত যদি বাঁচে, তাহলে তো ওই সেই বয়সে লিডারশিপও এরা নিয়ে নিবে, আমাদের কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে। তাহলে এমন একটা খাদ্য আবিষ্কার করো যেটা বাচ্চাকে দ্রুত ডেভেলপ করে দিবে, আউটপুট দিবে, কিন্তু তার গড় আয়ুটা নামায় 60-50-এ নামায় নিয়ে আসবে। তাহলে সেই খাবারটার নাম কি? সেই খাবারটার নাম হচ্ছে হরলিক্স। এটা একজন পিএইচডি কমপ্লিট করে ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার আমার স্যার ছিলেন, উনি আমার ক্লাসে আমাকে বলেছেন, তার কাছ থেকে শিখেছি যে হরলিক্সটার আবিষ্কারের ঘটনা হচ্ছে এইটা, যে কলপের গাছের মতো, যে অল্প সময় অধিক ফলন দিবে কিন্তু বেশি দিন লাস্টিং করবে না। কারণ বেশি দিন লাস্টিং করলে লিডারশিপটা চলে যাবে, সেখানে লিডারশিপ ছাড়া যাবে না কোনোভাবে। তা হরলিক্স জিনিসটা এরকম ভাবেই আবিষ্কার। তো একটা রাষ্ট্রে যদি বৃদ্ধ বয়স পর্যন্ত একজন মানুষকে পুরো অ্যাক্টিভ রাখা যায়, যেটা চায়না রাখে। চায়না একটা মানুষকে 50 বছরের একটা মানুষ যে ফলাফল প্রতিদিন যে কাজ করে, তার 100 ভাগের 1 ভাগও বোধ হয় আমাদের দেশের 22 বছর 26 বছরের ছেলেপেলে কাজ করে না, যার কারণে চায়না এত উন্নত। আমাদের রাষ্ট্রে এরকম মানুষ, জনশক্তি, দক্ষ জনশক্তি, এটাকে যেদিন থেকে আমরা এটা তৈরি করতে পারবো, মেনটেন করতে পারবো, সেদিন থেকে আমাদের রাষ্ট্রের উন্নতি হবে। আর রাষ্ট্রের মধ্যে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হবে, ইন ফিউচার আমরা যদি টিকে থাকতে চাই রাষ্ট্র হিসাবে এবং উন্নত জাতি হিসেবে যদি টিকে থাকতে চাই, তাহলে ধর্মের আদর্শ, রাজনৈতিক দলের আদর্শ, বিভিন্ন রকমের আদর্শ, এই আদর্শের মধ্যে আদর্শ বেচা ঘুঘুর সংখ্যা বেশি, এগুলোকে বর্জন করে প্র্যাকটিক্যাল গায়ে গতরে কাজ করা। রাতারাতি কোটিপতি হব, এই শর্টকাট এই কাজটা করলে, দালালি করলেই রাতারাতি 1000 কোটি টাকার মালিক হয়ে যাব, 100 কোটি টাকার মালিক হয়ে যাব, এই যে স্বপ্ন, এই স্বপ্নটাই আমাদের আসলে ক্রাইম করতে বাধ্য করে।
কারণ কি, সারাদিন পরিশ্রম করেও 2,000 টাকা ইনকাম করতে বর্তমান বাংলাদেশে জানটা বের হয়ে যায়। সেখানে আপনি চিন্তা করছেন যে আমি আজকে নাইটে টেকনাফের থেকে কিছু ইয়াবা নিয়ে ঢাকায় যাব পরের দিন সকালবেলায়, এরপরে মাল বিক্রি করে দিব, রাতারাতি গেছে একদিনের মধ্যে 50,000 টাকা কামাই করে ফেলবো। আপনার তো লাইফ ধ্বংস করবে এবং রাষ্ট্রের ওই ইয়াবা যারা সেবন করবে তাদের লাইফও ধ্বংস করে ফেলবে। তাহলে আপনার এই রাতারাতি বড় হওয়ার চিন্তাটাই আপনাকে এবং রাষ্ট্রকে ধ্বংস করতেছে। তাহলে আমাদের এই রাষ্ট্রে শুধুমাত্র বেঁচে থাকতে এবং ভালো করতে একটা জিনিসই কাজ করবে, যে স্বপ্ন দেখা বন্ধ করো। অনেকে বলে যে স্বপ্ন বড় বড় না দেখলে জীবনে উন্নতি করা যায় না। স্বপ্ন বাস্তবে দেখতে হবে, বড় বড় কিছু দেখতে হবে, কিন্তু সেটা অন্যভাবে। সেই কথাটাই ওইসব জ্ঞানীগুণী ব্যক্তিরা বলে দেয় না, যে তোমরা যে স্বপ্ন দেখো, স্বপ্ন দেখার একটা সিস্টেম আছে, প্র্যাকটিক্যাল স্বপ্ন দেখতে হবে, স্টেপ বাই স্টেপ লজিক্যাল স্বপ্ন দেখতে হবে, অ্যাবনর্মাল স্বপ্ন দেখে লাভ নাই। তো এই যে বড় বড় স্বপ্ন অবশ্যই তোমরা দেখবা, কেন দেখবা না, বাট বড় স্বপ্ন দেখতে গেলে সেই স্বপ্নটা পার্ট টু পার্ট দেখতে হবে এবং সেখানে রিস্ক ফ্যাক্টর কতটুকুন, ক্ষয়ক্ষতি কতটুকুন, জনগণের ক্ষতি কতটুকুন, সৃষ্টির যত জীব আছে, পরিবেশ আছে, তার ক্ষতি কতটুকুন। এই ক্ষতি ছাড়া যদি দেখো এই কাজটা করে তুমি 1,000 কোটি কেন লক্ষ কোটি টাকার মালিক হবা, আলহামদুলিল্লাহ, তুমি সেই কাজটা করো, তুমি সেই কাজটা করো। প্রয়োজনে সেটার জন্য যত সহযোগিতায় লাগে, আমারও যদি কোনো সহযোগিতা করা আমি সেটা যোগ্য হই, আমাকে সেখানে ইনভলভ করো। এই কথাটা ভাঙ্গায় কোনো নেতা অথবা কেউ বলে না, খালি বলে যে বড় বড় স্বপ্ন দেখতে হবে, বড় কিছু করতে হবে। তো বড় কিছু করতে গেলে সবাই খালি স্বপ্ন দেখায় যে জোরে যদি দৌড়াও তাহলে 2 দিন পরে অলিম্পিকে গোল্ড মেডেল পাবা, কিন্তু কেউ শেখায় না যে দৌড়াতে যে কতভাবে পড়ে যেতে পারো আর কতভাবে ধ্বংস হতে পারো, আগে সেটা শিখো। তোমার দৌড় শিখতে হবে না, আগে তুমি সাস্টেইনেবিলিটি শিখো, যে কতভাবে দৌড়াইতে হয়, কিভাবে দৌড়াইলে বডি কিভাবে রাখলে বাতাস কম বাঁধে, স্পিড বাড়ে, কিভাবে পা ফেললে তুমি হোঁচট খেয়ে পড়বা না, ইভেন দৌড়টা শেষ হয়ে যাওয়ার পরে তুমি ডিগবাজি খেয়ে পড়ে যে তুমি মারা যেতে পারো। তো দৌড় শেষ হওয়ার পরে তোমাকে কিভাবে ওই দৌড়টাকে আস্তে 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 নমনীয় করে ফেলতে হবে, সাস্টেইনেবল করে ফেলতে হবে। কথাগুলো কি আপনাদের শেখায় না, খালি যে আপনাকে যা শেখায় সে তার পারপাস সার্ভ হওয়ার জন্য অথবা তার ফায়দাটা অর্জন হওয়ার জন্য আপনাকে শেখায়। আর আমরা হুজুকে বাঙালি আমরা শুধু কিছু একটা শুনে লাফায় পড়ি, কিন্তু এটা ফলাফল কি, এটা আমার জীবনে কি কাজে আসবে, আমার রাষ্ট্রের কি কাজে আসবে, আমার ধর্মের কি কাজে আসবে, এইগুলো না জেনে খালি মানুষের বয়ানের পিছনে আর নীতির পিছনে আর লেকচারের পিছনে ঘুরে বেড়াই। আমরা কমন সেন্সটাকে কাজে লাগাই না, বিবেকটাকে কাজে লাগাই না, যার কারণে আমরা বিশ্বের বোধহয় সব থেকে হোপফুল একটা জাতি। আশা করা যায় যে আমাদের দিয়ে, আমাদের এত জনবল আর এত আমাদের সম্পদ, আমরা যদি খালি বিবেকবান এবং অ্যাক্টিভ যদি হই, তা আমাদের জাতিগত উন্নতি কেউ থামাইতে পারবে না। বাইরের মানুষ এসে আমাদের এখানে উপনিবেশ তৈরি করতে পারবে না। আনফর্চুনেটলি আমরা নিজেরা নিজেদের এই বিবেক, শিক্ষা, কর্মদক্ষতার বাইরে যে এই যে ইমোশনালি রাতারাতি কোটিপতি হবো, ফয়দা লুটবো, হ্যান করবো, ত্যান করবো করে করে নিজেরা নিজেদের ধ্বংস করতেছি এবং নিজেরা নিজেদের ফিউচার নষ্ট করতেছি এবং জাতিটাকেও পিছায় রাখছি। তাহলে আমি সবাইকে সবিনয়ে বলবো যে নিজের ভবিষ্যতের কথা ভাবেন। আপনি কারো মাথায় একটা লাঠি দিয়ে বাড়ি মারবেন, ফলাফলটা কী হবে সেটা আগে বাড়ি মারার আগে চিন্তা করেন। আরেকজনের ক্ষতি হবে, কিন্তু আপনারও ক্ষতি কতভাবে নেমে আসবে সেটা আগে চিন্তা করেন। এরপরে চিন্তা করেন যে সবাই মিলে যদি ভালো থাকি তাহলে তো আর বাইরের মানুষ উপনিবেশও করতে আসতে পারবে না আর আমাদের মধ্যে দ্বন্দ্বও বাঁধাতে পারবে না। তাহলে আমরা সবাই মিলেমিশে থাকবো, কারণ আমরা এক জাতি, এক মায়ের সন্তান। কারণ রাষ্ট্র একটা মায়ের মতো, এবং রাষ্ট্রকে যদি মাই মনে করেন তাহলে আপনারা বলতে পারেন আমরা এক মায়ের সন্তান, মিলেমিশে থাকবো, সবাই সবার বিপদে পাশে থাকবো। তারপর শুধুমাত্র আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে অনেক কিছু ঘুরে দাঁড়াবে এবং আমাদের এই ফয়দা লুটতে যে, ব্যক্তিগত ফয়দা লুটতে যে আমরা যত রকমের রাজনৈতিক পলিসির ভুল করেছি, যার কারণে পাট শিল্প যেমন ধ্বংস হয়ে গেছে, গার্মেন্টসও ধ্বংস হয়ে যাচ্ছে। সেই গার্মেন্টস আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। বাংলাদেশের গার্মেন্টস সেক্টর আর ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, বলে দিচ্ছি। পারলে ঘুরে দাঁড়া করে দেখাই দিন, যদি দেখাতে পারেন সেলুট যেমন দিব তেমন দোয়াও করব, কারণ এই জগতের সাথে তো আমিও জড়িত। আমারও দুটো
টাকা ইনকাম হলে আমার বাচ্চাদের 2টা ভাতের ব্যবস্থা হয়। বাট আমি ডিপলি কনসার্ন যে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে কিনা। তবে আমি আশা করি, এবং আমার আমৃত্যু তো আমি চেষ্টা করেই যাব, আমার আমৃত্যু আমি চেষ্টা করে যাব যেন রাষ্ট্রের গার্মেন্টস সেক্টরটা ধ্বংস না হয়। হতে পারে গার্মেন্টস জগতে যারা আছে বিভিন্ন প্রতিষ্ঠান অঙ্গ প্রতিষ্ঠান করে হাজার কোটি টাকার বিশাল বড় জ্ঞানীগুণী ব্যক্তি, বাট আমি আমার ছোট্ট ব্যাঙের ছাতার মতো জায়গা থেকে আমি চেষ্টা করব যেন গার্মেন্টস সেক্টরের জন্য 2টো কথা বলেও যদি মানুষের মনটাকে বদল করতে পারি, আলহামদুলিল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সঙ্গে থাকেন, আমরা আছি আপনাদের সঙ্গে। এবং মনের দুঃখের এই কথাগুলো খুব কষ্টের সাথে বললাম, কারণ এই 7-8 মাসে আমাদের দেশে গার্মেন্টস সেক্টরের যে অবস্থা হয়েছে, ঈদের আগে শুনলাম একটা গার্মেন্টস তাদের 7-8টা ফ্যাক্টরি, প্রায় হাজার হাজার কোটি টাকার ফ্যাক্টরি মালিক ওই উমরা করার নাম করে সৌদি আরব যে অথবা দুবাইতে যে বসে আছে। একটা গার্মেন্টসের একটা ওয়ার্কারের 1 পয়সা বেতন হয় নাই। প্রতিদিন পেপার পত্রিকা থেকে শুরু করে প্রতিদিন হানাহানি মারামারি, কোন গার্মেন্টসকে ধ্বংস করা যায়। কারণ ধ্বংস করলে আশপাশে যারা ভাঙাড়ি ব্যবসা করে, লুটপাটের ব্যবসা করে, তারা কিছু ফয়দা লুটতে পারবে। আর দেশের মধ্যে যারা অরিজিনালি কাজের মানুষ ছিল, ভালো লোক ছিল, তারা জর্ডান তারপরে তুরস্ক এইসব রাষ্ট্রে চলে যে তারা আরও ভালো আছে। কিন্তু দেশের মধ্যে কতগুলো কাজের বুয়া আছে, আর আছে কতগুলা শয়তান বদমাইশ, গার্মেন্টস জগতের ওই ব্রেন খাটানো শয়তান বদমাইশ, অতিরিক্ত বুদ্ধিমান, অতিরিক্ত বাংলা কথা বলে জাউরা, বুঝেন? এইগুলা দেশের মধ্যে ওয়ার্কার অথবা ওয়ার্কার লিডার অথবা হ্যানত্যান এইগুলো হিসেবে আছে, যারা বাংলা নেমো খারাম, বুঝেন? যে গার্মেন্টসের মালিকেরটা খাবে সেই মালিকের জায়গায় বসে ধ্বংস করে তারপর ওখান থেকে বের হবে। তো এরকম কতগুলো নেমো খারাম রাষ্ট্রের মধ্যে আছে, যার কারণে এই গার্মেন্টসগুলো যেটুকুন ঘুরে দাঁড়ানো মালিকের পক্ষে সম্ভব হতো সেটাও হচ্ছে না। কারণ ঘরের মধ্যেই যখন আত্মঘাতী বেঈমান থাকে তখন ওই ঘর বেশিক্ষণ টিকায় রাখা যায় না, কারণ মালিক তো একজনই, একজন মানুষ কত দিকের লক্ষ্য রাখবে। আপনারা নিজের পরিবারে 2টা সন্তান, একটা সন্তান, একটা বউ, একটা জামাই, এইটুকুন কন্ট্রোল করতেই পাগল হয়ে যান, লাস্টে ঘরের মধ্যে ভাঙচুর শুরু হয়ে যায়, হাতাহাতি শুরু হয়ে যায়। তো একজন মালিকের পক্ষে হাজার হাজার শ্রমিক, তাদের পরিবার, তাদের সন্তান, তাদের বিপদ আপদ, কত কিছু মেনটেন করে, এরপর রাষ্ট্রের সমস্যা, এরপর বাইরের পেমেন্ট সমস্যা, কত কিছু নিয়ে তাকে চিন্তা করতে, একবারে চিন্তা করে দেখছেন যে তার একটা পায়ের পশমের যোগ্য আপনি কিনা? কিন্তু কথা যখন বলেন তখন দুপ করে বলেন ও তো চরিত্রহীন, ও তো বেতন দেয় না, ও তো খারাপ, ও তো ধ্বংস করে, ও তো হ্যান করে, ও তো ত্যান করে। আপনার প্রচুর পরিমাণ লেকচার দিতে থাকেন কেন? আগে তার একটা পায়ের পশমের যোগ্য হন, তারপর তাকে নিয়ে কমেন্টস করেন। হুটহাট করে আপনার কমেন্টস করার প্রয়োজন নাই তো। তাহলে আপনাকে কমেন্টস করতে গেলে আপনাকে আগে জানতে হবে আপনি কার সম্পর্কে কমেন্টস করছেন, কেন কমেন্টস করছেন, কিভাবে কমেন্টস করছেন। এগুলো জেনে বুঝে তারপরে আপনাকে কথা বলতে হবে। তো আপনারা যখন কমেন্টস করবেন, একটা প্রতিষ্ঠানের সম্পর্কে একটা ভিডিও দেখবেন, একটা নিউজ দেখবেন, যে একটা সাংবাদিকও পর্যন্ত একটা কোম্পানিকে আটকায় দিয়ে সেখান থেকে ফয়দা লুটতে চায়, একটা প্রশাসনও ফয়দা লুটতে চায়। তো ফয়দা লোটা, ফয়দাবাজ মানুষের পৃথিবীতে অভাব নাই। তো কে কি কারণে নিউজ করতেছে, কে কি কারণে কাকে ভালো বানাচ্ছে, খারাপ বানাচ্ছে, সেই বিষয়গুলো আপনাকে জানতে হবে, অথবা জানার মতো, বোঝার মতো ক্ষমতা থাকতে হবে। তারপরে আপনি যে তার সম্পর্কে কমেন্টস করেন, সঠিক সংবাদটা জানেন, সঠিক যন্ত্রণাটা জানেন, যন্ত্রণা পেইনটা যখন জানতে পারবেন, তারপরে যখন কমেন্টস করবেন, তারপরে জিনিসটা পারফেক্ট হবে। কিন্তু আমাদের একটা ভিডিও দেখে মানুষ আরো খালি কমেন্টস করতে থাকে, কেউ খারাপ লিখে, কেউ ভালো লিখে, আর এটাই নিজের সময় নষ্ট করে নিজের জীবনেই সে পিছায় যায়। তো এগুলো সবার আগে আমাদের বন্ধ করা উচিত। এই যে বাজে অভ্যাসগুলো, অনলাইনে সময় নষ্ট করা, জীবনের উন্নতির সময় নষ্ট করা, এগুলো সব বন্ধ করা উচিত। এবং এগুলো বন্ধ করে অরিজিনাল কাজের মধ্যে নিয়োজিত হন, এবং নিজে যখন কাজ করতে যাবেন তখনই বুঝতে পারবেন যে আপনি যার সম্পর্কে কমেন্টস করেছিলেন তার থেকে আপনি কত অযোগ্য, তাহলে আমার এই কমেন্টস করাটা আমার উচিত হচ্ছে না। তো এভাবে স্টেপ বাই স্টেপ সবকিছু বন্ধ করেন, ইমোশন বন্ধ করেন, অযথা সময় নষ্ট বন্ধ করেন, অযথা অনলাইনে ঘোরাঘুরি এগুলো বন্ধ করেন, এগুলো করে কাজে নামেন। এরপর দেখেন, দেখতে মনে হয় যে একটা চেয়ার বানানো খুব সহজ,
কমেন্টস করা যে হারামজাদা কি বানাইছে চেয়ার, তো কোনো চেয়ার হয়েছে নাকি, কোনো সৌন্দর্য হয়েছে নাকি, এটাকে লাক্সারি হয়েছে নাকি? আপনি বানাতে যান, দেখবেন ওটা চেয়ার হয়েছে না চৌকি হয়েছে নাকি এটা ঘোড়ার ডিম হয়েছে। তাহলে আগে আপনার কর্মদক্ষতার প্রয়োজন বৃদ্ধি করেন, তারপরে মানুষকে নিয়ে কমেন্টস করেন। কারণ যে যেখান থেকে যেটা করতেছে সে তার কাস্টমারের স্যাটিসফ্যাকশনের জন্য করছে, তার রেসপেক্ট তৈরি হওয়ার জন্য করছে, তার উন্নতি তৈরি হওয়ার জন্য করতেছে, সে তার সর্বোচ্চই চেষ্টা করতেছে। তাহলে যারা কিছু করার চেষ্টা করছে তাকে যেমন উৎসাহিত করবেন, তেমন নিজেও নিজের যোগ্যতা বাড়ানোর চেষ্টা করবেন। আর তারপরে যে দেখবেন এই আলতু ফালতু সময় নষ্ট করা, আড্ডা দেওয়া, গল্প দেওয়া, অনলাইনে ঘোরাঘুরি করা, এগুলো সব বন্ধ হয়ে যাবে। অন্তত বাংলাদেশে 90% মেয়ে মানুষ এই যে সারাদিন ঘরের মধ্যে বসে ইউটিউব দেখে আর সন্ধ্যার সময় জামাই আসলে বলে যে টাকা দিতে পারো না, সংসার চালাবো কেমনে, বন্ধ হয়ে যাবে। মহিলারা যদি চিন্তা করে যে আমার বাচ্চার কিছু কাজ করে, একটা কাজের বুয়া যদি 4 ভাষায় কাজ করতে পারে আর তার বাচ্চাও যদি ঢাকা ইউনিভার্সিটিতে ফিজিক্সের চান্স পায়, তা আমি তো 4 ভাষায় কাজ করি না, আমি আমার বাসায় কাজ করে আমার জামাইয়ের কাজে সময় দিব অথবা একটা চাকরি করব, সংসারের উন্নতি চলে আসবে, সুখ চলে আসবে। তা প্রতিটা সেক্টর হচ্ছে এরকম একটা জায়গা। নিজেকে বদলান, ইনশাল্লাহ ভালো থাকবেন। সবার জন্য দোয়া, শুভকামনা। আমাদের জন্য দোয়া রাখবেন। আমরা এত কিছু জেনে বুঝেও রাষ্ট্রের কারণে অথবা আমাদেরও যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোর কারণে আমরা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি, চেষ্টা করছি সেটাকে ঘুরে দাঁড় করানোর। আল্লাহ ভরসা, কারণ মানুষের দোয়ায় মানুষের উন্নতি হয় এবং আয়ু বাড়ে। তো আপনাদের দোয়া ছিল আমাদের খানস গ্লোবালের জন্ম থেকে এই পর্যন্ত আসার একমাত্র সহযোগিতা, আর কিচ্ছু ছিল না। সৃষ্টিকর্তা আর সাধারণ মানুষের ভালোবাসা ছাড়া খানস গ্লোবাল জিরো, একদম জিরো। অনেস্টলি আমি খানস গ্লোবালের মালিক হিসেবে বলতেছি, একমাত্র সৃষ্টিকর্তার ক্ষমা অথবা সহযোগিতা, বরকত, রহমত আর সাধারণ মানুষের দোয়া, এইটা ছাড়া খানস গ্লোবাল একটা দিন চলার মতো ক্ষমতা রাখে না। তো আমরা সবার কাছে কৃতজ্ঞ। থাকেন আমাদের সঙ্গে, মিলেমিশে থাকেন, দেখেন আমাদের কাছ থেকে আপনার জীবন তৈরি হয় কিনা। কাজ করতে গেলে ক্ষয়ক্ষতি হবে, আমাদেরও ক্ষয়ক্ষতি হয়েছে, আমাদের কারণে 2-1 জনের ক্ষয়ক্ষতি হতে পারে, সেটা ওভারকাম করার সিস্টেম আছে, ভদ্রচিত সিস্টেম আছে। অবশ্যই আমরা সবসময় চাই যে আমাদের কাছে যারা আসছে, এত কথা যেহেতু মানুষকে শেখাই, একটা পণ্য বিক্রি করার আগে তার সব গোপন তথ্য শিখায় তারপরে যেহেতু শেখাই, সো আমরা কখনো চাবো না যে আমাদের কাছে কেউ এসে ইন্টেনশনালি ধ্বংস হোক। আমরা চাবো তাকে তৈরি করতে, কারণ যত মানুষকে তৈরি করব ততই তো আমার ব্যবসা বেশি। কারণ সে আজকে 500 পিসের অর্ডার দিল, কালকে 2000 পিসের অর্ডার দিবে। সো আমরা আমাদের সামর্থ্য থাকলে আমরা কখনোই চাবো না আমাদের কাছে এসে কেউ ক্ষতিগ্রস্ত হোক। তো সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। নতুন যাদের কোনো অর্ডার যদি কিছু থাকে গার্মেন্টসের, আমাদের কাছে আসবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সহযোগিতা করার। আসসালামু আলাইকুম।